কেএম মহিউদ্দিন ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকে ধারাবাহিক ক্লাসে সম্মানিত উপস্থিতি সবাইকে আনুষ্ঠানিকভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্স্ট অফ অল সরি ফর লেট। তো এটা আমি মনে করি আল্লাহ ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে লেট করানো হয়েছে একটা পরীক্ষা করার মাধ্যমে। এই লেটে যারা স্বাভাবিক ছিলেন, স্থির ছিলেন, বুঝতে হবে তাদের কর্টিসল লেভেল ঠিকঠাক মতো আছে, স্ট্রেস হরমোন ভালো আছে। আর যারা অস্থির, অস্বাভাবিক ছিলেন তাদের কর্টিসল হরমোনের ঘাটতি, স্ট্রেস হরমোন বেশি। তারা আজকে অ্যাজ এ পেশেন্ট, অ্যাজ এ প্রশিক্ষণার্থী হিসেবে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে যে সমস্ত কথাগুলো বলা হবে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আমি মনে করি আজকের ক্লাসের মূল্য $1000 কোটি। সারা দেশের সমস্ত টাকা একত্রিত করলে যা না হবে আজকের ক্লাসের মূল্য এর থেকে কয়েক শত কোটি গুণ বেশি হবে। তো আজকের ক্লাসটা শুধুমাত্র আপনাদের জন্য না, আপনাদের জন্য, দেশের 16 কোটি মানুষদের জন্য, সাথে সাথে সারা পৃথিবীতে যত ডাক্তার আছে, MBBS থেকে শুরু করে কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, all kinds of surgeon, all kinds of specialists have to study, have to listen our class. সবাইকে আজকে শুনতে হবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যে কনভেনশনাল ট্রিটমেন্ট চলের, এই ট্রিটমেন্টের আড়ালে, অন্তরালে যে জনস্বাস্থ্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে যাচ্ছে, এটা ইন জেনারেল সাধারণ মানুষ টের পাচ্ছে না। যেমন আজকের ক্লাসের টপিক হচ্ছে জার্ড, GERD। তো জার্ড মানে হচ্ছে গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কত গুরুত্বপূর্ণ একটা টপিক, এসোফেজিয়াল GEAL, এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, DASES। হ্যাঁ, তো সহজ কথা হচ্ছে এটা গ্যাস্ট্রিকের ট্রিটমেন্ট। তো আপনারা বলতে পারেন এটার জন্য আমার ক্লাস লাগে নাকি? আমরা তো নিজেরাই হচ্ছে গ্যাস্ট্রিকের চিকিৎসা দিয়ে থাকি। দুনিয়ার যত প্রাজল আছে সমস্ত প্রাজল দিয়ে মানুষের 12টা বাজাই, আমি ফার্মেসি দিয়ে লাখপতি হয়ে যাই। কিন্তু আপনার জীবনের যে ভুল সিদ্ধান্ত, আপনার জীবনের যে মারাত্মক ক্ষতি জনগণের এবং নিজে করতেছেন, ইনশাআল্লাহ 40 মিনিটের বক্তব্য টের পেয়ে যাবেন। তো গ্যাস্ট্রিকের ট্রিটমেন্টের জন্য ইন জেনারেল যত ডাক্তার আছে, ভিলেজ ডক্টর, ডিপ্লোমা ডক্টর, MBBS, FCPS, MD, প্রফেসর লেভেলের সবাই গ্যাস্ট্রিকের একটা ওষুধ কমনলি ধরাই দেন। মনে হয় যেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেন গ্যাস্ট্রিকের একটা ওষুধ না লিখলে তিনি ডাক্তারে না। এটা কমন আলুর মতো, প্রত্যেকটা রোগের সাথে প্রত্যেকটা প্রেসক্রিপশানে এটা লিখতেই হবে, এটাকে ম্যান্ডেটরি করে ফেলছে, এটারে আবশ্যক করে ফেলছে। কিন্তু এটা জাতির যে সর্বনাশ হচ্ছে সে চিন্তা নাই। এগুলা দেওয়ার ফলশ্রুতিতে জনগণের কি হচ্ছে? গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, গ্যাস্ট্রিক ক্যান্সার হচ্ছে, মানুষের স্টেমিনা কমে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম কোনো কাজ করে না, ভিটামিন ডি লেভেল কাজ করে না, হার্ট ক্ষয় হতে যাচ্ছে। যে একটা ইয়াং মানুষ বয়স 40, বুড়া মানুষের হার্ট ক্ষয় হওয়ার কথা বার্ধক্যজনিত কারণে, 40 বছর বয়সের মানুষ এখানে হার্ট ক্ষয় হয়। হার্ট ক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে সমানে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া। কেন? কারণ গ্যাস্ট্রিকের ওষুধটা যখন খায় তখন ভিটামিন ডি আর ক্যালসিয়াম অ্যাবজর্বেশন হয় না, কাজ করে না, শোষিত হয় না। তো এখন সে একদিকে দিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খার, আরেকদিকে দিয়ে ক্যালসিয়াম খার। তো এই গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এটার 12টা বাজাতে ওই ক্যালসিয়াম আর কাজ করতেছে না, যার জন্য হার্টটা ক্ষয় হচ্ছে, দিন দিন হার্টটা ক্ষয় হচ্ছে। এটাকে বলে মেডিকেলের টার্মে অস্টিওপোরোসিস। তো এখন দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গ্যাস্ট্রিকের ওষুধ এমন কোনো ফার্মেসি নেই, ফার্মেসি তো দূরের কথা, এমন কোনো ঘর নাই যেখানে গ্যাস্ট্রিকের ওষুধ নাই। তা আমি তো ফার্মেসিতে বসি, আমি দেখি মানে নিজেরাই আসি বলে যে আমারে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেন, আমারে এটা দেন। যে সে গ্যাস্ট্রিকের ওষুধ মোবাইলের মতো পকেটে রাখে,
একটু ফেটে জ্বালা পোড়া হলে এটা খায়, মানে অন্য কিছু থাক না থাক গ্যাস্ট্রিকের একটা ওষুধ থাকবেই তার পকেটে। কিন্তু এতে করে যে সে তার জীবন প্রদীপকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সে জানে না। এখন তাকে যদি আপনি বলেন, সে বলবো কি বলেন, আমি ঢাকার কত বড় ডাক্তার থেকে লেখা আনছি মিয়া, আপনি কি জানেন, এভাবে সে ইন্টারফেয়ার করবে, এভাবে সে নেগেটিভ কথা বলবে। তো ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দিয়ে দেব। তো আমরা ফার্স্ট অফ অল একটা গ্যাস্ট্রিকের ওষুধ রাখবো না, 2 ধরনের ওষুধ টোটালি বন্ধ। একটা হচ্ছে প্রাজল এবং পিপিআই নিষিদ্ধ, পিপিআই এবং প্রাজল। প্রাজল বুঝছেন তো, যত প্রাজল আছে, ওমিপ্রাজল, ইসোমোপ্রাজল, ডেক্সামেথাসোপ্রাজল, যত প্রাজল আছে অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ এটা বন্ধ। আর পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর অধীনে যত ওষুধ আছে, এই ফ্যান্টোনিক্স থেকে শুরু করে সবগুলা নিষিদ্ধ, এগুলা আমরা নো করে দিব। তবে যেহেতু এমন একটা সমাজে বসবাস করেন, ইনহিবিটর পিপিআই লিখলে চলে আসবে পিপিআই। তো যেহেতু আপনারা এমন এক সমাজে বাস করেন যেখানে প্রতিষ্ঠিত অনিয়মটাই নিয়ম, প্রতিষ্ঠিত অনিয়মটাই নিয়মে পরিণত, যেখানে অনিয়মের স্বর্গরাজ্য দুর্নীতিতে প্রতিষ্ঠিত, সেই দেশে বসবাস করেন, তো জনগণের সেন্টিমেন্টের বাইরেও কিছু করতে পারবেন না। তো ওইটারও একটা ব্যবস্থা দেওয়া হবে, মানে কোনটা দিবেন গ্যাস্ট্রিকের ওষুধ মোটামুটি ব্যালেন্স করতে হবে। কারণ এখানে এমন একটা দেশে আমরা আছি যেখানে সততার কোনো মূল্য নাই, ন্যায় নীতি নৈতিকতা, সঠিক অথেন্টিক কারেক্ট কোনো জিনিসের মূল্যায়ন নাই। এখানে গরুর দুধ বিক্রি করে হাতে গোল্ড লিপ সিগারেট খায়, হাতের অর্গানিক শাক সবজি বিক্রি করে হাতে হান কিনে খায়। তো ওই দেশে কিসের নীতি, কিসের আইন, যেটা তার জন্য হেলথফুল স্বাস্থ্যকর খাবার এটা হাতে বিক্রি করে এদের কম দামে, এটা কম দামে বিক্রি করে দিই, বাজার থেকে কিনে আনতেছে মরণ বেদি, মরণ ঘাতক রোগের খাবার, পান, জর্দা, তামাক, সিগারেট এগুলা। তো এদের মতো বেহুশ দিশেহারা মাঝির মতো সর্বহারা মানুষ পাগল আর কে আছে? যে পুষ্টিকর অর্গানিক তার ছাসের গরু, এই গরুর পুষ্টিকর দুধ হাতে বিক্রি করে দিল অল্প দামে, আর কিনে আনতেছে হাতের গোল্লায় হাতের লাই পান সিগারেটের বস্তা। তো কে বুঝাবো তাকে? তো এই জন্য আমরা প্রথমে আগে বুঝি জিনিসটা কি। তো আমি একটা ছবি আঁকি, আমার ছবি এত সুন্দর হবে না, তো আপনারা মাইন্ড করার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য একটা ছবি আঁকি এর আমি। তো মনে করেন আমাদের এটা মনে করেন মানুষের ইয়ের কলম দিছে, এটা মনে করেন মানুষের এটা জাস্ট বোঝানোর জন্য, এটা মানুষের মাথা, হেড। তাহলে এখানে মনে করেন এখানে আসে কি হচ্ছে, এটা কি, এই জিনিসটা কি? স্টোমাক। বোঝানোর জন্য দিছি, ছবি সুন্দর হবে না, আমি বারবার বলে দিই, কারণ ছবি টবি আঁকে টাইম নষ্ট করি না আমি, এত সময় নেই, হায়াত কম, কাজ বেশি করতে হবে। এই যে স্টোমাকটা, পাকস্থলীটা আরও সুন্দর করে দেখতে চাইলে এখানে দেখেন, এখানে স্টোমাক কোন জায়গা আছে, এই যে এই মানুষটার ভিতরে এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইন্টেস্টাইন। এটা হচ্ছে বড়টা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত, আর ছোট যেটা এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, অন্ত্র, সহজ কথা হচ্ছে অন্ত্র। আর এখানে এটা হচ্ছে মানুষের কি, লিভার। এই যে এটা দেখতেছেন এটা কি, স্টোমাক, অ্যাবডোমেন। স্টোমাকটা কই? এই যে স্মল ইন্টেস্টাইনটা দেখানো হলো ডিউডেনাম, এই যে এটা ডিউডেনাম। স্টোমাকটা দেখেন, এই যে স্টোমাক পাকস্থলী, এখানে আসি, এটাই মানে স্টোমাক, এটাই এই জিনিসটা মার্কিং করে দিছি। এই যে স্টোমাকটা দেখেন, এই যে মানুষের ভিতরে স্টোমাক, এই স্টোমাকের ভিতরে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কত গরম দেখেন। আল্লাহ শুধুমাত্র এই জিনিসটার কারণে আপনি যদি আপনার বাকি জীবন যদি আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকেন, সারাদিন রোজা রাখেন, এরপরও আল্লাহ যে আপনাকে এমন মিরাকেলি বানাই রাখছেন, আপনি কখনো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবেন না। এমন একটা ভয়ঙ্কর পারমাণবিক মারণাস্ত্রের মতো, মনে করেন অ্যাটম বোমা, যে বোমা একটা যদি নিক্ষিপ্ত করে পৃথিবীর 228টা দেশ
নিশ্চিহ্ন হয়ে যাবে। এইরকম একটা পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর মারণাস্ত্র গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে দেয়া আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার মাথা এখানে দেওয়া হবে, আপনার একদম ব্যাক সাইড দিয়ে বাইরে যাব, এত গরম। তো সেই ভয়ঙ্কর অ্যাসিডটা আল্লাহ আমাদের ফ্যাটের ভিতরে রাখছেন। তো দেখেন, যদি আমি তর্কের খাতিরে এক পাশে রাখেন, যদি আল্লাহ না করক যদি এটা অন্যদিকে ডাইভার্টে যদি একটু বাইরে যায়, তাহলে আপনার নাড়ি বুড়ি যা আছে একটু ব্যাক সাইড দিয়ে বাইরে যাবে। তো এটা ডিরেক্ট কন্ট্রোল করে আল্লাহর হুকুম ছাড়া এখানে কিছু হয় না। তো এই ভয়ঙ্কর অ্যাসিডটা আমার ফ্যাটের ভিতরে রাখা আছে। এটা কেন রাখা আছে? আল্লাহ কতটা মানুষের জন্য মানবিক, উত্তম বন্ধু, কল্যাণকর দেখেন। কারণ আল্লাহ জানে এই আখেরি যুগে ফিতনা ফাসাদের এই চরম দুর্দিনে মানুষ বিষাক্ত হবে, মানুষের তৈরি করা খাবার বিষাক্ত হবে, মানুষের টেকনোলজি, মানুষের ইন্ডাস্ট্রি, মানুষের ফুড ম্যানেজমেন্ট সব বিষাক্ত। আপনি যেখানে হাত দিবেন সেখানে ফরমালিন, বিষ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ছত্রাক, জীবাণু, এই যে কোটি কোটি জীবাণু। আপনি যেখানে খান, দোকানে যে চা খান, কোটি কোটি জীবাণু। যে রেস্টুরেন্টে খান, যত বড় নামি দামি রেস্টুরেন্ট তত বড় সেখানে অনিয়ম আছেই। তা এখন এই যে আপনি খাবারে খাচ্ছেন, এই খাবারের সাথে যে জীবাণুগুলো ঢুকতেছে, এই জীবাণুগুলো এক একটা জীবাণু খুবই মরণ ঘাতক, গুপ্তঘাতক। এই মরণ ঘাতক জীবাণুর গোষ্ঠীকে ব্যালেন্স করার জন্য আল্লাহ ভয়ঙ্কর অ্যাসিড তৈরি করে রাখছেন। কারণ আপনি যাই খান, এটা মুখ দিয়ে ইসোফেগাস হয়ে খাদ্যনালী দিয়ে এখানে পড়তেছে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি করে, যদি কোনো ক্ষতিকর জীবাণু হয়, যদি কোনো ক্ষতিকর মরণ ব্যাধি, মরণ ঘাতক কোনো ভয়ঙ্কর জীবাণু, এটা কি করে দিবে? ধ্বংস করে দিবে সাথে সাথে। যে আপনাদেরকে গ্যাস্ট্রিকের ওষুধ দিই, অ্যাসিড কমাই ফেলতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি কমায়, এই লোকটা যদি 10 বছর ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খান, হাইড্রোক্লোরিক অ্যাসিড কমতে কমতে এমন একটা পর্যায়ে আসবে যার কারণে উনি যে অন্য খাবারগুলো খাইবেন, খাবারগুলো খাওয়ার কারণে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি কমে যায়, তাহলে ওনার যে জীবাণুগুলো আছে খাবারের, এই জীবাণুগুলো অ্যাসিডের চেয়ে শক্তিশালী হয়ে যাবে। তখন আপনার আরও 12টা বাজাই দিবে। তো ডাক্তাররা তো আপনার উপকার করতেছে না, আপনার এই মৃত্যুর দিকে ঠেলে দিতেছে, আপনার জীবন প্রদীপ লন্ডভন্ড করে দিতেছে। তো আপনি বিশ্বাস করি তাদের কাছে যান, তারা গ্যাস্ট্রিকের ওষুধ লিখে দিছে। আমি এমনও প্রেসক্রিপশন লিখে দিছি, 6 মাস চলবো গ্যাস্ট্রিকের ওষুধ লিখে দিছে। এতে 6 মাস 2 বেলা করে খান, খাই মরেন, কবরে যান দ্রুত, আমি তো আছি। এই জন্য এই শক্তিশালী এই অ্যাসিডটা এখানে, তাহলে আমরা প্রথমে জানলাম এই অ্যাসিডটা আমাদের ভিতরে যে ক্ষতিকর ভয়ঙ্কর জীবাণুগুলো আছে এগুলাকে বিনাশ করার জন্য আল্লাহ রেখেছেন। 2, আপনি যে খাবারগুলো দিচ্ছেন, প্রোটিন, এই কার্বোহাইড্রেট, যে কঠিন খাবারগুলো, এগুলোকে ভেঙে ফেলবে কে? এই অ্যাসিডটা। আপনি যে আপনি কোরবানি ঈদের সমানে হাড্ডি ঢুকাই দিয়েছেন, তো এত বড় শক্ত খাবার ইয়েন ব্যালেন্স করবো কে? যার কারণে দেখেন না, অনেক কিছু মানুষ কত বিষাক্ত জিনিসগুলো খায়, কিন্তু দেখা গেছে পায়খানা রাস্তা দিয়েও বাইরে না, পায়খানা বার হয়, কিন্তু ওইটা বার হয় না। ওইটা বাইরে না মানে কি? ওইটা ভেঙে লন্ডভন্ড করে দিছে কে? এই অ্যাসিডটা। অ্যাসিড ভেঙে দিছে। এখন আপনি যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাই, অ্যাসিড কমান, তাহলে ওইটা দেখবেন যে ভিতরে পরে অপারেশন করা লাগবে। এই জন্য অ্যাসিডের এই কাজ। তা এখন এই যত অ্যাসিড, এই গ্যাস্ট্রিকের ওষুধ আছে, এই নষ্ট কত অনিয়ম, কত কমু, যে গ্যাস্ট্রিকের এই দুর্বল কিছু ওষুধ আছে, একটা 1 টাকা কিনা 5 টাকা বিক্রি করে এরা, না 60 টাকা বিক্রি করে। এখন এটা তো কোনো মানে নাই, ডিসকোয়ালিফাইড একটা ড্রাগস। এখন এটা তো আরও ক্ষতি করতেছে আপনার। এই যে মনে করেন এটা খাই তো আরও ক্ষতি করতেছেন। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ এটা। তো এখন আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাই। এখন এই যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সিমটমসগুলো আপনারা বুঝবেন। সিমটমস মানে লক্ষণগুলো কি, এটা আমি ফর্মালিটি লিখিয়ে, কিন্তু এটা না লিখলে এটা সবাই বুঝেন, যে সবাই এখন ইয়েনে বুক জ্বালা পোড়া করে, মনে করেন যে গ্যাস্ট্রিক, এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খান। এখন তো এটার অনেকগুলো কারণ আছে। এখন অনেকগুলো কারণে আমাদের গ্যাস্ট্রিক হয়। আজকে আমাদের যে রেমেডি, হোম রেমেডি, মেডিকেশান গাইডলাইন্সগুলো যদি ফলো করেন, আপনি গ্যাস্ট্রিকের ওষুধ জীবনেও খাইতে হবে না, গ্যাস্ট্রিক হবেই না। গ্যাস্ট্রিক কেন হবে? কোনো সুন্দরবনে কোনো প্রাণীর তো গ্যাস্ট্রিক নেই। যে জঙ্গলে কত প্রাণী আছে,
এই যে কোনোদিন কুকুর একটা আসি আপনারা বলছে যে আর গ্যাস্ট্রিক আর ওষুধ দেন, কোনো প্রাণী বলে না, তো মানুষের কেন হবে? মানুষের হওয়ার যে কারণ, যে রুট কজ, সেটা আমরা আবিষ্কার করবো ইনশাল্লাহ। এই কথাগুলো তো কোথাও বলা হবে না। এরপরে প্রথম লক্ষণ হচ্ছে হার্ট বার্ন, বুক জ্বালাপোড়া করবে। HEART, হার্ট, BU, হার্ট বার্ন, BURN, হার্ট বার্ন, বুক জ্বালাপোড়া। তাহলে বুক জ্বালাপোড়া করব প্রথম লক্ষণ, বুক জ্বালাপোড়া করবো, আসি করবো যে আরে গ্যাস্ট্রিকের ওষুধ দেন, আর তো খালি জলের। এখন জলের দিয়ে কিয়া জলের হাতে তো জানে না। এখন দেখেন ভুলটা দেখেন, ডাক্তাররাও পর্যন্ত মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ দিলে গ্যাসটা কি, মানে মনে করে যে গ্যাস্ট্রিক বেড়ে গেছে, বুক জ্বালাপোড়া করতেছে, এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ দেয়। কিন্তু ঘটনাটা কি করে দেখেন, এই যে আপনি ওষুধটা খাইলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পরিমাণে কমতেছে, আর এটার পিএইচ আছে, পিএইচ হলো 1 থেকে 3। এখন আপনি যদি 6 মাস ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খান, কি হবে? আপনার অ্যাসিডটা কমে যাবে, পিএইচটা বেড়ে যাবে। অথচ আপনার সুস্থতার জন্য দরকার পর্যাপ্ত অ্যাসিড, আর পিএইচ বাড়ানো যাবে না। পিএইচ যদি বেড়ে যায় কি হবে দেখেন, এই যে আমরা যে বাজার থেকে চাল কিনে খাই, চালের মধ্যে, বাজারের তৈরি চালের মধ্যে কোনো প্রোটিন নাই, পুরোটাই কার্বোহাইড্রেট। এখন এই কার্বোহাইড্রেট খাই তো কী হবে? ডায়াবেটিস হবে, কোলেস্টেরল হবে, ব্রেন স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে। কিন্তু আপনি যদি আপনার জমির অর্গানিক রাইস খান, সেখানে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট, প্রোটিনটা ভালো আছে। তো ঠিক আপনার শরীরের মধ্যে অ্যাসিড থাকতে হবে, আল্লাহ যা দিয়েছেন তা পর্যাপ্ত অ্যাসিড, আর পিএইচ বাড়ানো যাবে না, পিএইচ বাড়ানো যাবে না। এখন ডাক্তাররা কি করেন, আপনার কি সমস্যা? গ্যাস্ট্রিক, প্রথমে তারা 20 দেন, যে খান সার্জেল 20 খান। 3 মাস পরে আর তো গ্যাস্ট্রিক আরও বাড়ি গেছে, কয় এবার সার্জেল 40 খান, 40 দিছে, এবারেও হয় না, এবারে গ্রুপ পাল্টাই কয় না, এবার ডেক্সট্রান 60 খান, এরপরেও হয় না, এবার কয় যান ইঞ্জেকশন ম্যাক্সপো মারেন, এরপরেও হয় না, সর্বশেষ কয় যান আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যান, হেতে কয় অপারেশন করতে হইব। তো সমাধান হয়েছে। গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খায়, যদি গ্যাসে না যায়, সর্বশেষ কাটাকাটি করা লাগে। তো এই জাতীয় ওষুধ খাওয়ার কারণ কি? এগুলো তো ডাস্টবিনে ফেলে দেওয়ার দরকার। তো এই জন্য বি কেয়ারফুল অ্যাবাউট দ্য অ্যান্টি আলসারাল ড্রাগস। এখন এখানে আমাদের পিএইচকে বাড়ানো যাবে না। গ্যাস্ট্রিকের ওষুধ যতগুলো আছে, 2 টাকা থেকে 40 টাকা দামের যত গ্যাস্ট্রিকের ওষুধ আছে, এগুলো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কমাই ফেলতেছে, আর পক্ষান্তরে পিএইচ বাড়াই ফেলতেছে। পিএইচ বাড়ি গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার ইমিউন সিস্টেম দুর্বল হবে, আপনি ক্লান্ত হবেন। তারপরে এটা কী হবে? আপনার ডেমেনশিয়া হবে, মানসিক রোগ হবে, মানসিক ব্যাধি হবে। এরপরে হার্ট তো ক্ষয় হতেছে প্রতিনিয়ত, হার্ট নাই, হার্ট দুর্বল হয়ে যাবে, জয়েন্টে ব্যথা, কোমর ব্যথা, এই ব্যথা। তা এখন এই ব্যথাগুলোর জন্য ওই যে সমানো ব্যাকলোটেন, তারপরে নেপ্রোক্সেন, ব্যথার ওষুধ এগুলো লাগার। তা আজীবন ধরে ব্যথার ওষুধ খাই কী হবে? ঘটনা তো এখানে ঘটে নাই, ঘটনা তো অন্য জায়গায়। তো এই জন্য বর্তমান চিকিৎসা পদ্ধতিকে বলা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্টস, উপসর্গভিত্তিক চিকিৎসা। উপসর্গভিত্তিক চিকিৎসা মানে আপনার মূল রোগটাকে ভিতরে পালন করা হচ্ছে, লালন করা হচ্ছে, ভিতরে এটা ঘুমন্ত থেকে মূল রোগ, উপসর্গগুলো কি কন্ট্রোল করা হচ্ছে। যেমন ওনার সমস্যা হচ্ছে ফুসফুসে ইনফেকশান, সমস্যার কারণে ইনফেকশানের বিপরীতে ট্রিটমেন্ট নাই, জ্বর হলে প্যারাসিটামল দিতেছে, তো প্যারাসিটামল দিয়ে জোর করেই তাপমাত্রা কমানো হচ্ছে। এরপরে কাশির জন্য মন্টিলুকাস দেওয়া হচ্ছে, অর্থাৎ উপসর্গগুলোকে দমন করা হচ্ছে। কিন্তু আসল যে সমস্যাটা আছে, মেন ডিজিজ, ওইটা এভাবে ঘুমন্ত হচ্ছে, ঘুমন্ত থাকতেছে। ঘুমন্ত থাকতে থাকতে একটা পর্যায়ে দেখা গেছে মানুষটা 40 বছর বয়সে কবরের যাত্রী, 60 বছর বয়সে কবরের যাত্রী, 70 বছর বয়সে সে কবরের যাত্রী হয়ে গেছে। না হলে তো এরকম কথা আবার ছিল না। হযরত আদম আলাইহিস সালাম 100 বছর, 1000 বছর পৃথিবীতে ছিলেন। 1000 বছর যে মানুষটা থাকতে পারে, তা আমি কেন 60 বছর বয়সে মারা যাব? সব কিছু আল্লাহর উপরে চাপাই দিলাম, আমার হায়াত কম, আল্লাহর লই গেছে, তর্কের খাতিরে মেনে নিলাম, ঠিক আছে আমার হায়াত কম, তো আমি মারা যাবো তো সুস্থ অবস্থায়, আমি হাঁটাহাঁটি করছি, আমি আমার আজরাইল সালাম দেবো, আসসালামু আলাইকুম আবু সাইদ রিয়াদ ভাই, আপনার তো বিষয় ওকে হয়ে গেছে, চলেন। আমি কিছু ঠিক আছে,
আমি একটু নামাজ পড়িনি বা সময় দিলে দেন, না দিলে আল্লাহ আপনি চলে যাবো, এরকম মৃত্যু হবে আমার। এখন আমি 14 দিন আইসিইউর ভিতরে বসে থাকুন, তারপরে আমার কিডনি যাবে ওই, লিভার যাবে ওই, ব্রেন স্ট্রোকে, প্যারালাইসিসে সব লন্ডভন্ড হয়ে যাবো। এটা তো হচ্ছে মানুষের কারণে। মা আসাবাতুম মুসিবা একটা কি যে যত তোমাদের উপরে বিপদ আপদ আপতিত সব তোমাদের কারণে, তোমাদের অনিয়মের কারণ, তোমাদের আকাম কুকামের কারণ, তোমাদের অবৈজ্ঞানিক জীবনযাপনের কারণ, আনসাইন্টিফিক লাইফস্টাইলের কারণ, তোমাদের কারণ। তো হাতে হুজুর হাতে দোষ দেয় আল্লাহর উপরে, কয় কি রুমাই আল্লাহ আরে ইমানি পরীক্ষা নেন, এটা পরীক্ষা ন, এটা হচ্ছে হাতের কর্মফল। এটা কিসের পরীক্ষা? হাতে কি একটা হজরত আইয়ুব আলাইহিস সালামের মতো হয়ে গেছে নাকি ফাক্কা ইমানদার 18 বছর রোগে বসাই দিব? এরকম না, ওনাদের রিয়েল ইমানের কারণে হয়েছে, এখন ইমানের কারণে না, এখন হাতের অনিয়মের কারণে হয়। হ্যাঁ, এরপরেও যদি আপনি নিজেকে, নিজের যদি কনফিডেন্স লেভেল ভালো থাকে, আপনি যদি নিজেকে পিউরিফাই রেকটিফাই করতে পারেন, তাহলে বলতে পারেন হ্যাঁ ইমানের কারণে হইতেছে। সেটা সে বলতে পারবে যার সাথে তার আল্লাহর ডিরেক্ট সম্পর্ক আছে, যেটাকে বলা হয় স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তি আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক, তো আমি তো বলতে পারি, আমি টের পাই। কারণ আমি যে কোনো কাজ করার আগে আমাকে আল্লাহ মেসেজ দিয়ে দেন, এটা তোমার জন্য ভালো হবে না, তুমি এদিকে যাইও না। তাইলে আমাকে আল্লাহ এদিকে মোটিভেশন দেন না, এনকারেজ করেন না, আমাকে অন্যদিকে মোটিভেট করেন। এটা আমি টের পাই। আপনি টের পান কিনা? আপনি আল্লাহকে কল দেন, কল দিবেন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, এভাবে। তাহলে হার্ট বান, বুকে জ্বালাপোড়া করব। এরপরে 2 নম্বর হচ্ছে আপার বেলি পেইন। আপার বেলি পেইন, আপার বেলি পেইনটা হচ্ছে উপরে ফেটে ব্যথাটা এখানে। অর্থাৎ মনে করেন আমাদের এখানে আছে লাংস, লাংসের মাঝখানে আছে হার্ট, ফুসফুসের মাঝখানে আমার হার্টটা আছে। এরপরে আমার অ্যাবডোমেনের ফ্যাটের 9 ভাগ আছে। গুগল থেকে, বই থেকে জেনে নেবেন 9টা ভাগ ফ্যাটের, কোন অঞ্চলে ব্যথা হলে কোন রোগ, তারপরে কোনটাতে কী কী আছে, এটা নিজেরা অ্যানালাইসিস করে নেবেন। আমি শর্টকাট বলি, এই যে আপার বেলি, উপরের ফ্যাট, এখানে ব্যথা হইলে, তো আমরা হার্টের ক্লাসে বলছিলাম যে হার্টের ক্লাসে বলা হচ্ছে যে অনেক কারণে যে বুকে ব্যথা করতে পারে। আর সেখানে একটা কথা ছিল গ্যাস্ট্রিকের কারণেও অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির কারণেও বুকের ব্যথা। তো এখন বুকের ব্যথা না গ্যাস্ট্রিকের ব্যথা কীভাবে বুঝবেন? গ্যাস্ট্রিকের ব্যথা যখন হবে তখন কোনো অতটাই তীব্র হবে না, আর সুইটিং হবে না, গাম হবে না। যদি হার্টের ব্যথা হয় তখন ব্যথাটা হবে তীব্র, গাম হবে অসহনীয় ব্যথা, আনটলারেবল পেইন। আর গ্যাস্ট্রিকের তো এতটা হবে না, গ্যাস্ট্রিকের নর্মালি বুক জ্বালাপোড়া করতে পারে। আপার বেলি পেইনটা, এখন এই ব্যথাটা কেন হবে দেখেন, এই যে আমাদের যে পাকস্থলীটা আঁকা হয়েছে, এই পাকস্থলীর 2টা মুখ থাকে, এই 2টা মুখ। মনে করেন আমি যে এখানে ইন্ডিকেট করলাম, এখানে একটা মুখ, এখানে একটা মুখ। এখন এটাকে মনে করেন আপনার কার্ডিয়াক অ্যান্ড আর বা কার্ডিয়াক পয়েন্ট ধরেন, কার্ডিয়াক পয়েন্ট, আর এটাকে ধরেন ফাইলোরি পয়েন্ট, ফাইলোরি পয়েন্ট, এই 2টা পয়েন্ট। এখন মজার বিষয়টা শুনেন, রিফ্লাক্স মানে কি? এই যে আমরা লিখতাম গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। রিফ্লাক্স কি? ফ্লাক্স মানে প্রবাহ, চলে, মনে করেন পানির স্রোত যাচ্ছে, এখন পানির স্রোত এদিকে যান, এখন আপনি বিপরীত দিক থেকে আসতেছেন, এটাই রিফ্লাক্স। অর্থাৎ আপনার এই যে খাবারটা এদিক দিয়ে যাচ্ছে, এখন এখানে যে স্পিন্টার আছে, এখানে একটা স্পিন্টার আছে, স্পিন্টার, SPHINTR, স্পিন্টার। এই যে স্পিন্টার, স্পিন্টার কি করে? ওই যে আপনার যখন খাবারটা ঢুকে তখন হালকা করে লুজ হয়, খাবারটা যাচ্ছে ভিতরে, আপনি সমানে খাইলেন, খাওয়ার পরে এই যে একটা আছে না, অটোমেটিক খুলে যায় লিফটের মতো বা একটা জিনিসের মতো। তো ঠিক আপনার খাবারটা যখন খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে যায়, তখন ওই মুখটা অটোমেটিক্যালি হালকা খুলে দিবে, খুলে দিলে খাবারটা ঢুকবে, আবার ক্লোজ হয়ে যাবে। এখন যাদের গ্যাস্ট্রিকের ওষুধ যারা খান, যে বলেন যে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমি গ্যাস্ট্রিক ওষুধটা খাচ্ছি, তো গ্যাস্ট্রিকের ওষুধে কী করে? গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সাময়িক রিলিফ দিবে। এখন মানুষে খায়, তার ধারণা
আমি যেহেতু খাইতেছি আমার তো জ্বালা পোড়া কমতেছে, এটা তো সত্য। তো জ্বালা পোড়া কমতেছে মানে কি, জোর করে কমানো হয়েছে। মানে একটা ছেলে চিল্লার, তার মুখ বন্ধ করে চোখ চিল্লাইও না, জোর করে। ঠিক আপনার অ্যাসিডিটি হওয়ার কারণে আপনি স্যাক্লোসার্জেল দিয়ে জোর করে তার অ্যাসিডিটি টেম্পোরারি সাময়িক ধামাচাপা দিলেন, কিন্তু এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, এটা টেকসই হবে না, পার্মানেন্ট হবে না, এটা সাময়িক। তার মানে বোঝা গেল আপনাকে লং টাইম ওষুধ খেতে হবে। তো লং টাইম ওষুধ খেলে যে কথাগুলো বললাম এগুলাই হবে, ক্ষয়ক্ষতি, ভয়াবহতা, সর্বনাশা, অপকারিতা এগুলোই হবে। তা এখন আসসালামু আলাইকুম, এখন কি হবে দেখেন, এখন এই অ্যাসিডটা যখন আপনি মনে করেন এদিকে খাবারটা গেল, তো এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে, অ্যাসিডটা যদি এই যে কার্ডিয়াক পয়েন্ট এটা দিয়ে যদি উপরে উঠে যায়, উঠার পরে যদি আপনার স্পিনটার বন্ধ হয়ে যায়, তাহলে অ্যাসিড কোথায় জমা হয়েছে? এখানে জমা হয়েছে না? তো অ্যাসিড কি এখানে থাকার কথা? অ্যাসিড তো এখানে থাকার কথা। তো হাতে যেহেতু এখানে থাকে রয়েছে আর স্পিনটার ক্লোজ হয়ে গেছে, এখন আপনি কখন আর বুক জলের, আর বধ জমা, আর পেট বড় বড় লাগে, পেট ফাঁপা, মানে গ্যাস্ট্রিক। দ্যাট কল্ড ইজ গ্যাস্ট্রিক, দ্যাট কল্ড ইজ জাট। ঠিক এখানেও, এদিকে তাকান, এখানেও এই যে এই পাকস্থলীর এখানে, এটা হচ্ছে কার্ডিয়াক পয়েন্ট আর এটা হচ্ছে ফাইলোরি পয়েন্ট। এই পয়েন্টটাও ঠিক এখানে অ্যাসিডটা, এই যে এখানে এটার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের ক্ষুদ্রান্তে। এই যে অনেকে বলে যে আমার পেট জ্বালা পোড়া করে, এই বারবার বোধ গ্যাস বেশি, এটা কেন? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তার এই সাইড দিয়ে এদিকে আসছে, এদিকে যখন চলে আসছে স্পিনটা বন্ধ হয়ে গেছে, এদিকে আর ঢুকতে পারতেছে না, অর্থাৎ গ্যাস এখানে থেকে আছে। তো আপনার গ্যাস্ট্রিকের ওষুধে কী করবো? গ্যাস্ট্রিকের ওষুধে বরং এই এখানের গ্যাস আর ওখানের গ্যাসগুলোকে ব্যালেন্স করতে, ম্যানেজমেন্ট করতে না পেরে ভিতরে যে অ্যাসিডগুলো আছে এগুলো আরও কমাই ফেলতেছে, ক্ষতি হইতেছে না? তো কী লাভ হইল? তো গ্যাস্ট্রিক ওষুধ কিনলে খাবেন? আমার লাইফে, আমার 36 বছরের জীবনে আমি 36টাও খাই না, আলহামদুলিল্লাহ। 36 বছরের লাইফে 36টা গ্যাস্ট্রিক ওষুধ খাইছি কিনা আল্লাহ জানেন, আমি খাই না এগুলা, আমি অন্যভাবে ম্যানেজ করি। এরপরে দেখেন, এখন আমার কাজ হচ্ছে এই যে স্টোমাক, পাকস্থলীতে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এখানে স্পিডটা দিয়ে চলে আসছে, এটা আমার ওইদিকে আবার ব্যাক করানোর কথা। আর কার্ডিয়াক পয়েন্ট থেকে যে উপরের দিকে উঠছে ওইটাও ব্যাক করানোর কথা। এখন এই ব্যাকটা আমি যতক্ষণ না করতে পারবো আর এই লেয়ারগুলো ঠিক করতে না পারবো, গাটের ব্যাকটেরিয়া, ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ হেলথ যতক্ষণ পর্যন্ত ভালো করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইলা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, আর আপনার লাইফটা ক্ষয় হতে হতে আপনি কবরস্থ হবেন। মাঝখানে কার লাভ? ডাক্তারের ভিজিট পাচ্ছে আর ওষুধ কোম্পানির লোকেরা ওষুধ বিক্রি করতেছে, আপনার লাভ নেই। আপনি নিজের সর্বনাশ করে ফেলতেছেন, আপনার জনগণের সর্বনাশ করে ফেলতেছেন। এখন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না। হত্যা মানে খালি 5 স্টার একে 47 দিয়ে গুলি করে মারানো, হত্যা মানে খালি কল্লাপিলি দেওয়া না। হত্যা মানে হচ্ছে, ওইটা তো হচ্ছে ওয়ান টাইম হত্যা, কিন্তু এটাও তো এক ধরনের হত্যা। আপনি ওষুধ দিয়ে, ক্ষতিকর জিনিস দিয়ে একটা মানুষকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেন, এটাও ব্যাখ্যায় আছে। তাহলে আপার বেলি ফেইন 3 নাম্বার হচ্ছে অনগোয়িং কফ। এখন কাশি থাকে, অর্থাৎ কাশি, শুকনা কাশি আসা যাওয়া করে। এখন রুগী মনে করছে তার কাশির সমস্যা, বক্ষবিধি বিশেষজ্ঞের কাছে গেছে, হেতে কইছে যান মন্টিলুকাস 6 মাস খান। 6 মাস খাইছে কিন্তু কাশিয়ে যায় না। আসলে কাশি না, সমস্যা কি? গ্যাস্ট্রিক। দেখছেন? এই জন্য আমাদের দেশে রুগীরা বারবার রুগী থাকে ডাক্তারদের কাছে, মূল জায়গাতে আঘাত না করে। তার এই কাশিটা থাকে, শুকনা কাশিটা। তো এখানে মন্টিলুকাস, ডক্সিফাইলিন, অ্যান্টিবায়োটিক এগুলা খাই কি হবে? এগুলা খাইতে আপনার ক্ষতি হবে। আপনি আবার অ্যাসিডটাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ব্যালেন্স করে দেন, এটা ঠিক হয়ে যাবে। তো এটার জন্য, এরকম সমস্যার জন্য সে রুগী বলবে এভাবে যে আমার গলা জলের, মনে হয় যেন গলাতে কিছু একটা বসি রয়েছে, কাশি, আর কাশির ওষুধও দেন। আসলে ঘটনাটা কাশি না, ঘটনাটা হচ্ছে ওই যে এই খাদ্যনালীতে এখানে যে অ্যাসিডটা উপরে ওঠার কারণে কার্ডিয়াক পয়েন্টে
যার কারণে তার এই কাশিটা সমস্যা, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে আর কি এটা। এরপর হচ্ছে ল্যারিনজাইটিস। ল্যারিনজাইটিস হচ্ছে ডিটেলস লিখে ফেলছি। ল্যারিনজাইটিস হচ্ছে আমাদের এখানে যে গলা, এখানে ফ্যারিংস ল্যারিংস, এইখানে দেখেন এই যে এটা টাং, এটা জিহ্বা, তারপরে এই যে ফ্যারিংসটা, এই ফ্যারিংসটা হচ্ছে এটা, এই দেখেন। আর ল্যারিংসটা কই? এই ফ্যারিংস, ল্যারিংস কই? এই তো ল্যারিংস দেখছেন, এই যে জিনিসটা দেখেন, এটা হচ্ছে আমরা যে কথা বলি আমাদের যে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডটা এনে ছবি কই? ভোকাল কর্ড তো থাকার কথা, আরে আছে ট্রাকিয়া, নোজ, নেজাল ক্যাভিটি, নেজাল সাইনাস, ব্রেন, ফ্যারিংস, ল্যারিংস। আচ্ছা যাক, ভোকাল কর্ড এখানেই হয়। এই যে এখানে দেখেন, এই যে ল্যারিংসটা এখানে, অর্থাৎ মনে করে ধরে নিন যে এখানে পর্যন্ত আপনার গ্যাসটা, হ্যাঁ গ্যাসটা উঠে গেছে, এই গ্যাসের কারণে সমস্যা হচ্ছে। তো এটা ল্যারিনোস্কোপি করি দেখলে ভালো আর কি। তো এগুলো হচ্ছে এতক্ষণ যেগুলো লিখছি, এগুলো হচ্ছে সিমটমস। এই সিমটমসগুলো হবে। এখন আমরা এই কারণ আবিষ্কার করব কেন হচ্ছে এটা, এই কজ জাট কেন হচ্ছে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ মানে গ্যাস্ট্রিক আলসার কেন হচ্ছে। গ্যাস্ট্রিক আলসারের প্রথম কারণ আমার যে রিসার্চ সেটা হচ্ছে, প্রথম কারণ ইরেগুলার ইটিং। ইরেগুলার ইটিং অর্থাৎ অনিয়মিতভাবে খাওয়া। আপনি একটু ভাবেন, এই যে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, এই যে আপনার পাকস্থলী, এখন আমি যদি রাসূলের ওই হাদিসটা মানি আমার গ্যাস্ট্রিক হবে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা ক্ষুধাকে 3 ভাগ করো, ক্ষুধাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, আর 1 ভাগ পানি। আমরা এটা করি কই? কোনো আলেমেও তো করে না। দাওয়াতে গেলে সমানে গরু, মাছ, মুরগি যা আছে সব খাই ফেলি আমরা, অথচ এটা হওয়ার তো কথা ছিল না। আমি আমার ক্ষুধাকে যদি 3 ভাগ করতাম, খাবারের চাহিদা দিতাম 1 ভাগ, আরেক ভাগ দিতাম পানি, অর্থাৎ সম পরিমাণ। আপনি যদি 2 প্লেট পানি খাবার খান, 2 প্লেট সম পরিমাণ কী খান? পানি খান। এরপর আরেক ভাগ খালি রাখেন। এরকম যদি হয় আপনার গ্যাস্ট্রিক হবে না। কেন হবে না? কারণ আপনি মনে করেন আপনার এই যে এটা পাকস্থলী, এখন আপনার জায়গাটা এতটুক, এখন আপনি রাসূলের কথা অনুযায়ী 3 ভাগের 1 ভাগ দিয়েছেন খাবার, তো খাবারটা এতটুকু হয়েছে, তাহলে আপনি এটা খালি আছে না? এটা যেহেতু খালি আছে, এটা আপনার এখন এভাবে লাড়ানো হবে। যখন পাকস্থলী এভাবে লাড়াছাড়া করবে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব দ্রুত খাবারটাকে হজম করে ফেলবে। হজম করে ফেললে তখন আপনার গ্যাস উপরে নিচে কোনো দিকে যাবে না। গ্যাস যখন উপরে নিচে যাবে না, আর গ্যাস্ট্রিক হবে? হবে না। এখন হাতে কি করে? হাতে দেখে যে বুফে গেছে, বুফে ডিনারে গেছে, 42-82 আইটেমের খাবার, কোনটা বাদ দিক কোনটা খাইব? সোনারগাঁও হোটেলে গেলেও বুফে খাবার ইচ্ছা মতো খান। তো সে এমন খাবার খায় একদম হাঁসের মতো গলা পর্যন্ত খায়। তো গলা পর্যন্ত খাবার, তার পাকস্থলী ফুল হয়ে গেছে। পাকস্থলী ফুলফিল হই আমার মনে গলা পর্যন্ত খাবারটা চলে যাইছে। তো পাকস্থলী এটাকে ব্যালেন্স কেমনে করব? সুযোগ আছে। এবার কি হয়, মনে করেন এখানে পানি, মনে করেন এতটুকু, এতটুকু পানি। এখন আমি এই পানির মধ্যে যদি ইয়ানে যদি একটা একটা করে পাথর ডালি, পানি ইয়ানে এবার কদ্দুরে আইব? এতটুকু আইতো না? অর্থাৎ আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে, ইয়ানে যদি একটার পরে গরু, মাছ, মুরগি, চিংড়ি, কাবাব ঢুকাইতে থাকেন, তো অ্যাসিডগুলো আস্তে আস্তে দিকে উপরে উঠে যাবো না? উপরে যখন উঠে যাবো তখন এবারে হাতে এবারে ফার্মেসিতে আইব যে আর তো গ্যাস্ট্রিক আর ওষুধ দেওয়া। তো ওষুধে এনে কী করবো? তুই আগে খাবার কম খা, খাবার কম খাইলে তো ঠিক হয়ে যেত। তাহলে আমাদের হ্যাঁ ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় লিক ইন জেনারেল করে না। যদি করে তাদের আগ থেকে যে সমস্যাটা ছিল, ওই যে বললাম না, মনে করেন আপনার অ্যাসিডটা উপরে থেকে গেছে, স্পিনটার ক্লোজ হয়ে গেছে, স্পিনটার ক্লোজ হয়ে গেছে, এখন এখানে এগুলো আটকে রয়েছে।
নিচেরটাও আটকে রয়েছে, এবার আপনি 3 দিন রোজা রাখছেন, তা আপনি তো পূর্ব থেকে সমস্যাটা হয়ে রয়েছে। তা আমরা চিকিৎসাতে ওই চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করলে ঠিক হয়ে যাব, ট্রিটমেন্ট আছে। তাহলে বুঝতে হবে আপনি পূর্ব থেকে রোগী, এই কারণে আপনার ব্যাখ্যা এটা। এখন তাহলে ইরেগুলার ইটিংয়ের প্রথম পয়েন্ট অতিরিক্ত খাবার। তাহলে আপনি যদি খাবারটা হাদিস অনুযায়ী মানেন, ক্ষুধাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 নম্বর ট্রিটমেন্ট। 2, এই কথার দ্বিতীয় পয়েন্ট হলো পানি কত খাইতে হইবে? 2 থেকে 3 লিটার। একজন সুস্থ মানুষের জন্য ডেলি 2 থেকে 3 লিটার পানি খাইতে হবে। আর যদি গ্লাসের মেজারমেন্ট করি, মিনিমাম 12 থেকে 14 গ্লাস। 12 থেকে 14 গ্লাস যদি পানি পান না করে কোনো প্রাপ্তবয়স্ক নরনারী, তখন তার কি হবে? শুধু গ্যাস্ট্রিক হবে না, গ্যাস্ট্রিকের পাশাপাশি তার ফুসফুসের ফাংশন, কিডনি ফাংশন, কার্ডিয়াক ফাংশন, ব্লাড সার্কুলেশন কিছু হবে না। কারণ মানব দেহের কত ভাগ পানি? 75 ভাগ পানি। তো যে বডিটা 75 ভাগ পানি নামক ফুয়েল দিয়ে চলে, তো সেখানে যদি আপনি সারাদিনে 2 গ্লাস পানি খান, তো আপনি যে বাঁচিয়ে আছেন, এটা তো অনেক কিছু। আল্লাহ বাঁচা রেখেছে, বিদায় নেন, না তো মারা যাইতেন। বাঁচা থেকে তো কথা না, যেখানে বডির 75 ভাগে পানি লাগে আর হিয়ানে 75 ভাগে খাবার ঢুকাই দেয়, দেখছেন নি? উল্টানো সব। তো এই জন্য তো মানে রুগিয়ে থাকে, সুস্থ হয় না। আজরাইল আইলে হাতে কয় ওষুধ গা খাইলে তারপরে আর রোডালে যাই, এরকম অবস্থা হয়ে গেছে। তো এই জন্য 75 ভাগ পানি। এবারে আসেন, পানি খাওয়ারও নিয়ম জানে না। হ্যাঁ, স্যাক্রেশন। পানি খাওয়ারও নিয়ম জানে না, যে খাবার লয় পানি লয় বইয়ে, খাবার অর্ধেক খায়, হানি খায়। এটা সম্পূর্ণ আনসাইন্টিফিক মেথড। পানি খাওয়ার 6টা নিয়ম বলে দিয়ে 6 নিয়মে যদি কেউ পানি খায়, গ্যাস্ট্রিকও হবে না, অন্য ফাংশনও ভালো থাকবে। নাম্বার 1, পানি খাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে ঘুম থেকে উঠি কুসুম গরম 2 গ্লাস পানি খাবেন। ঘুম থেকে উঠি অথবা উজু করি, নামাজ পড়ি, খালি পেটে ফাস্টিং, খালি পেটে 2 গ্লাস কুসুম গরম পানি যখন দিবেন, আপনার ইঞ্জিনগুলো রিজেনারেট হবে। কারণ আপনি 8-9-10 ঘন্টা ঘুমিয়েছিলেন, তো মরুভূমি হয়ে গেছে না? তো মরুভূমিতে তো গাছের তো পানি না দিলে গাছ বেড়ে উঠবে কীভাবে? তো আপনার ভিতরে যে গাছগুলো আছে, আপনার ফুসফুস, আপনার কিডনি, আপনার লিভার, আপনার স্টোমাক, প্র্যাঙ্কিয়াস, আপনার এই গল ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এগুলো তো ঠিক থাকতে হবে। তো এটার জন্য খাবার পানি দিতে হবে। আবার ড্রেনের পানি ঢুকে দিলে হবে না, মিনারেল অ্যান্ড পিওর ওয়াটার, আর্সেনিক মুক্ত, অ্যালকোহল মুক্ত পানি হবে, বিশুদ্ধ, পিওর, প্রপার, আর্সেনিক থাকবে না, অ্যালকোহল থাকবে না, একদম প্রপার ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার। 2 নাম্বার, পানি খাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে যে কোনো খাবার গ্রহণের 30 মিনিট আগে। এখন আমরা 30 মিনিট আগে খাই, পানি খাইয়ে ওষুধ খাই, পানি খাইয়ে খাবার খাই। যে কোনো খাদ্য গ্রহণের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের মিনিমাম 30 মিনিট আগে, 30 মিনিট পরে এই ফর্মুলা অ্যাপ্লাই করেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। ফর্মুলা এটা মানেন, যে কোনো খাদ্য গ্রহণের 30 মিনিট আগে, 30 মিনিট পরে। ওই যে ওষুধ খাবারের নিয়মও এটা, কিন্তু মানুষ মানে না। মানুষ ওষুধের বস্তা লয় খাইতে বইয়ে, তো গ্যাস্ট্রিকের ওষুধ খানার আগে দিয়ে খাই, আবার লাস্টে দিয়ে খানার শেষে ডাক্তারে কইছে গ্যাস্ট্রিকের ওষুধ খাইবার আগে আর অন্য ওষুধ খাইবার পরে। হিল্লা হে ওষুধের বক্স নিয়ে বসে, খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, খাওয়া শেষ এবারে অন্য ওষুধ খায়। সম্পূর্ণ ভুল পদ্ধতি। এই জন্য তো ওষুধ কাজ করে না। ওষুধ কাজ করার জন্য আপনি খালি পেটের ওষুধ খেতে হবে খাবারের 30 মিনিট আগে, আর বড়া পেটে ওষুধ যেটা, এটা 30 মিনিট পরে। কিরে আমি এখন খাবার খাইলাম, তা আমার খাবারটা আমার স্টোমাকে ডাইজেস্টিভ সিস্টেমে খাবারটাকে তো ব্যালেন্স করতে হবে, এরপরে না আমি খাবারটা দিব। এখন সাথে সাথে ওষুধের পরে, খাবারের পরে ওষুধ, খাবারের আগে ওষুধ, তা এখন ওষুধের খাবার তো একসাথে যাবে, সমস্যা, এটা মানা যাবে না। নাম্বার 4, পানি খাবার বেস্ট হচ্ছে গোসলের আগে। আপনি গোসলের আগে যদি পানি খান, গোসল করবেন, আপনার পুরা বডি পানি দিয়ে যখন শিথিলায়ন করবেন, তখন সেটা কাজ করবে। উপরের পানি আর ভিতরের পানি দুইটার কাজ হয়ে যাবে। উপর দিয়ে গোসলের পানি দেন আর ভিতরে দিয়ে মুখে দিয়ে দেন, ব্যালেন্স হয়ে যাবে, সুন্দর একটা ব্যালেন্স। এরপরে গোসলের পরে, সহবাসের আগে, সহবাসের পরে পানি খান, ওই যে কন্ডম খুঁজে দেয়, পানির খবর নেই তো কিলা বলল, এই জন্য। এরপর পানি খাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে আপনার
এই ফার্স্টটা তো বলে ফেললাম অলরেডি, ফার্স্টটা হয়ে গেছে। এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন, এই পদ্ধতিতে প্রপার পানি খান। বসি খাইতে হবে, বসি খাইতে হবে, দেন দাঁড়ায় দাঁড়ায় পানি খাইয়ে দেয়। ওই যে এমন দোকানে গেছে ব্যস্ত দোকান, খাওয়াই খাই পানি খান। দাঁড়ায় পানি খাওয়া এবং প্রস্রাব করা দুইটাই কিডনির জন্য ক্ষতি। দাঁড়ায় পানি খান, প্রস্রাব করেন, দুইটাই ক্ষতি, আনহেল্পফুল, আনসাইন্টিফিক, এটা করা যাবে না। আর বিসমিল্লাহ তো পড়ে না, বিসমিল্লাহ পড়ে খাইতে হবে, বিসমিল্লাহ পড়ে বলছি তো, দাঁড়ায় পড়ছে। আসেন এরপর পানি 3 ডোকে, হ্যাঁ পানি দাপে দাপে। এখন আমি যদি মনে করেন এটা এক টানা যদি এক আরো বেড ধরে এক ইয়াতে 31 খেয়ে ফেলবে, হ্যাঁ ওই যে ঘোড়ার মতো, এই ঘোড়ার মতো পানি খাওয়া যাবে না। পানি খাইতে হবে দাপে দাপে। আমি যখন অনেক যাতে ভাবে দাপে দাপে পানি খাই, অনেক লোকে কয় আর মেয়ে তাড়াতাড়ি গ্লাস ছিলেন, বুঝে না, এটা দাপে দাপে খেতে হবে, দাপে দাপে খেতে হবে। মনে করেন এই মিলটাকে আমি হয়তো সাইড দাপে নিলাম, আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকক না। সমাজ যদি আমি প্লাবন করে দিই তা আমার ভিতরে তো এগুলো ঠিক দেখতে হবে তো। এরপর ঘুমানোর 3 ঘন্টা আগে পানি খাইবেন, ঘুমানোর আগে। তো ইরেগুলার ইটিং, এটার আরেকটা কথা হচ্ছে ক্ষুধা ছাড়া। আমরা কিন্তু অনেকে ক্ষুধা ছাড়া খাই, যে ঘর থেকে খাই বার এসে। এখন বন্ধু এই বেস্ট রেস্টুরেন্টে নিয়ে গেছে, আমার বন্ধু কইলো ইন্দাবাদের রেস্টুরেন্টের দামি খাবার না খাই কেমন, খাবার তো এখনও পেটে আছে। তো এখন তার ক্ষুধায় খায় না, সে এই খাবারটা তার ক্ষতি করবে, অ্যাসিডিটি সিস্টেম, হ্যাঁ সব হালা দিবে, এটা ক্ষতি করে, এটা ক্ষতি করতেছে। ক্ষুধা ছাড়া ওই যে কে বলছিল আপনি পৃথিবীর উত্তম খাবার খাবেন, আপনি যদিও কমলাপুর রেলওয়ে স্টেশনের বস্তিতেও থাকেন, কিন্তু আপনি রাজপ্রাসাদের খাবারটা খাবেন। তো এটার ব্যাখ্যা দেওয়া হলো সেই খাবারটা হচ্ছে বেস্ট খাবার যখন আপনি ক্ষুধার্ত অবস্থায় খান। আপনি যখন ক্ষুধার্ত অবস্থায় খান, সেটা যত বাজে খাবার হোক আপনার তৃপ্তিদায়ক হবে। এখন আপনার পেটে খাবার আছে, এরপরও যদি খান, ছাগলের ঘাস খালি যেমন মজা নাই এরকম মজা নেই, তো এটা তো লাভ নেই, এরকম খাবার দরকার নেই ক্ষুধার্ত অবস্থায়। আর বেস্ট সায়েন্স আরেকটা হচ্ছে ক্ষুধা দিয়ে খাবার শুরু হবে, ক্ষুধা রেখেই খাবার শেষ হবে। আমরা কি এটা করি? দুইটাই ভুল করি। ক্ষুধা লাগলে তো খাই না, অ্যাডভান্স খাই বই থাকে। আর ক্ষুধা রাখি তো বন্ধ করি না, ফুল ফিল স্টোমাক ফুল, হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্যদিকে চলে যাও, হাতে একবার হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদ দিই, খাবার দিয়ে এটা ভুল করে দেয়। তো এদের অসুখ হবে না কার অসুখ হবে? তো ডাক্তাররা কি এগুলো বলবো নাকি? জিন্দিগিতেও তো বলতো না। হ্যাঁ তো খুশি, আর কাছে আইসে রুগী, আমি তো গ্যাস্ট্রিক ওষুধ বারবার লেখি, সে তো খুশি, রুগী পাইছি আমি, ভিজিট পাইতেছি, অসুবিধা কি? একটাও অ্যাডভাইস দে না, লেখিও দে না, যে খাদ্য নীতিমালা, গাইডলাইন্স, লাইফস্টাইল কিচ্ছু বলে না। তার ব্যবসা চলে নীরবে। আর মানুষ তো অসচেতন, মানুষের তো কোনো সাবধানতা নাই, সতর্কতাবার্তা নাই, এরকম আর কি। এরপরে ইরেগুলার ইটিংয়ের আরেকটা অন্যতম সায়েন্স হচ্ছে, হাদিসেও আছে, আপনি খাবারটাকে বারবার চিবাবেন। যত বারবার চিবানো হবে তত এক ধরনের রস বের হবে, ওই রসটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ডেভেলপমেন্ট করবে। অর্থাৎ এখন আমরা তো এটা করি না, অফিসের সময় আছে 5 মিনিট, 30 সেকেন্ডের মধ্যে খানা শেষ, রকেটের মতো। তো এই জন্য তো এবার অফিসে বই হাতে এবারে ফ্যাট ফুলি যার, ফ্যাটে ব্যথা করে, ফ্যাটে সমস্যা করে, এবারে হাতের ওই পিএসআরের কথা গ্যাস্ট্রিকের ওষুধ। আর তো গ্যাস্ট্রিকের ওষুধে কী করবো? তুই কিনলে বললি নেমে খাইছ, বললি নেমে খাইলে তো এটা হবে। খাবারটাকে ভালোবেসে খাইতে হবে, 1, 2 ক্ষুধার সময় খাইতে হবে, 3 জিহ্বাতে অনেকক্ষণ রাখতে হবে, অন্তত 5 মিনিট এতটুকু রাখেন, 5 মিনিট উপরে রাখি, তারপরে স্লোলি নিচের দিকে দেন। এখন তো ওই যে সাপের মতো ডাইরেক্ট ফুরাই ঢুকাই দেয় ভিতরে, এক ধরনের সাপ আছে আমি দেখলাম ইউটিউবে, খাবারটা শিকারিকে সে পুরাটাই ফ্যাটের মধ্যে ঢুকাই ফেলে ডাইরেক্ট। কিসের সাবানি? কারণ মানুষ হয়ে গেছে সাপের মতো, খাবার ডাইরেক্ট মনে যদি এখানে কোনো চিত্র থাকতো ডাইরেক্ট ঢুকা লাইতো, সিপের দরকার নেই, ইন্দ্রিন ঢুকাই ফেলতো, এরকম করে ফেলতো। কিন্তু আপনি দেখেন না, আপনার খামারের গরু কি সুন্দর করে ঘাসের জাবর কাটে না গরু? এই জন্য তো গরুতে হাই প্রোটিন, গরু পুষ্টি, গরুর ভিতরে সব কিছু আছে, গরুর কোনো রোগ নাই। 2 কারণে, 1 গরু খাবার খায় ধীরে ধীরে, দাফে দাফে, চুষি। 2 গরু খাইতেছে একদম ফার্স্ট ক্লাস প্রোটিন, ফার্স্ট ক্লাস কার্বোহাইড্রেট,
সবুজ ঘাস, এই জন্য গরুর কোনো সমস্যা নেই। আমরা সেই গরু খাই, আমরা হার্টের রোগী হই। সেই গরু খাই, আমরা আমাদের লিভার নষ্ট হয়ে যায়। ওই যে গরু যেটা মানে সেটাও আমরা মানি না, আমরা মানুষরূপী গরু হয়ে গেছি। এজন্য যে কোনো খাবার অন্তত 5 মিনিট মুখে রাখেন, জিহ্বাতে সাবান চুষেন, তখন ধীরে ধীরে দেন গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। গ্যাস্ট্রিক কেন আসবে? গ্যাস্ট্রিক থাকবে না। এই রুলস মানে না বিদায় গ্যাস্ট্রিক হয়। ইরেগুলার ইটিংয়ে এই যে কথাগুলো বললাম এখানে রেকর্ড হচ্ছে, আপনারা টানে টানে দেখবেন, ভিডিও হচ্ছে আপনারা দেখবেন, সারা মানুষদেরকে জানাইবেন, ডাক্তারদেরকে বসাই দিবেন, যেন কেন সে কোনো রুগী না পায়, সে বসে দেখবে। রুগী কেন তার কাছে যাইবে? যদি রোগে না থাকে ওর তো থাকার দরকার নেই। এরপর 2 নম্বর কজ, যে GERD 2 নম্বর কজ হচ্ছে ইরেগুলার লাইফস্টাইল। ইরেগুলার লাইফস্টাইল, ইরেগুলার লাইফস্টাইলের 1 নম্বর পয়েন্ট, আপনি যখন ঘুমাবেন বাম দিকে কাত হয়ে ঘুমাইবেন। অর্থাৎ আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যাতে এখন যে পজিশানে আছে এই পজিশানে যদি শেষ হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এদিক ওদিক যাবে না, বাম দিকে কাত হয়ে, বাম দিকে কাত হয়ে শোয়ান লাগবে। ইরেগুলার লাইফস্টাইলের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাতের খাবার গ্রহণের মিনিমাম 3 ঘন্টা আগে, মানে ঘুমের 3 ঘন্টা আগে খাবার কমপ্লিট করতে হবে। এখন সে যদি চিন্তা করে আয় ঘুমামো 2টায়, তাহলে খামো 11টায়, তাহলে তো 12টা বাজবে, মানে বডির 12টা বাজে যাবে। অর্থাৎ ঘুমের টাইম হচ্ছে রাত 10টা থেকে 2টা, রাত 10টা থেকে 2টা ঘুমের টাইম, 2টা না 5টা আর কি, মানে 10টা থেকে 2টার মধ্যে আমাদের বডি ফাংশনিং হয়, সমস্ত ফাংশন ঘটে, ব্রেন ফাংশন, কার্ডিয়াক ফাংশন, লাং ফাংশন, ব্লাড সার্কুলেশন, হরমোন সব কিছু ঘটে এই 10টার পর থেকে। 10টার পর থেকে আপনার মেলাটোনিন, কর্টিসল হরমোন, সেক্স হরমোন একটার পর একটা আইব। এখন সে এই টাইমে না ঘুমায়, 5টা বাজে ঘুমায়, 2টা বাজে ঘুমায়, এবার কি তার মানসিক সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, সেক্সুয়াল সমস্যা, এবারে গ্যাস্ট্রিকের ডাক্তার কাছে যান, সেক্সের ডাক্তারের কাছে যান, মানসিক ডাক্তার কাছে যান, তো কী লাভ হবে? সে তো নিয়মে মানে নাই, তো ওরা তো খুশি আমাদের কাছে রুগী আসতেছে, আমরা ভিজিট পাচ্ছি, ওরা খুশি। এখন সে যদি 10টায় ঘুমাই যেত তাহলে তার সেক্সের অভাব হইতো না, গ্যাস্ট্রিকও হইতো না, মানসিক ব্যাধিও হইতো না। ওই যে কিছু মানুষ দেখেন না, সুস্থ মানুষ কিরে হাতে হঠাৎ করে পাগল হয়ে গেছে গা, এটা এমনি এমনি হয় নাই। জন্মগত পাগলামি আর জন্মগত প্রতিবন্ধী বাদ দিলে আর ইন জেনারেল সুস্থ মানুষ প্রতিবন্ধী হয়, পাগল হয় অনিয়মের কারণে, অনিয়মতান্ত্রিক জীবনযাপনের কারণে। তাহলে এখন ঘুমের টাইম 10টা, তো খাইতে হইবে কটা? 7টায়। তো 7টায় খায়, 7টায় খাইতে বললে তো কইবে তো হাগল। এই টাইমে মানুষে কি সুন্দর নাস্তা করে, বার্গার খায়, বিরিয়ানি খায়, তারপরে কত কিছু খায়, আর এই টাইমে হাতে ডিনার করে। কই বলবে আপনি তো আনকালচারাল ম্যান, অসামাজিক মানুষ, আপনার তো কালচার নাই। অথচ বেস্ট সায়েন্স, আপনি চীনে যান, জাপানে যান, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে ডিনার সাফার করে ফেলে আফটার ইভিনিং, সন্ধ্যার পর 9টার মধ্যে ঘুমায় যায় তারা, যার কারণে ওরা দীর্ঘজীবী। জাপান 130 থেকে 150 বছর বয়স পর্যন্ত মানুষ হায়াত পায়, আর আমরা 30-এ দুর্বল হয়ে যায়। তো ওরা নিয়মকানুন মানে। তো এই জন্য ঘুমের টাইম 10টাকে টার্গেট করি, 3 ঘন্টা আগে আপনার ডিনার শেষ করবেন, 3 ঘন্টা আগে যদি করেন তাহলে গ্যাস্ট্রিক হবে না। আর যদি কর না আয় খাই হুতি যাবো, মানে ঘুমা যাবে 11টায় খাই হুতি যাবে, তাহলে কি হবে? 1 নম্বরে গ্যাস্ট্রিক হবে, 2 নম্বরে কোলেস্টেরল বাড়বে, 3 নম্বরে ডায়াবেটিস হবে, 4 নম্বরে ব্রেন স্ট্রোকের রোগী হবে, 5 নম্বরে হার্টের রোগী হবে, 6 নম্বরে ফ্যাটি লিভারের রোগী হবে, 7 নম্বরে তার লিভার সিরোসিস হবে, 8 নম্বরে পাকস্থলী ক্যান্সার হবে, 9 নম্বরে এভাবে একটার পর একটা রোগ ওয়েলকাম হবে তার লাইফে। ওই যে আজকে হাসপাতালে গেলে দেখাবো, দেখিয়েন আজকে হাসপাতালে দেখবেন চিত্তে উতি রয়েছে জোয়ান মানুষ সকল, একটার 5-6টা করে রোগ, ভিজিটে গেলে দেখিয়েন। রোগও তো কথা না, রোগ তো ওদের কারণে হয়েছে, অনিয়মের কারণে। এরপরে ইরেগুলার লাইফস্টাইলের ব্যাখ্যা শুধু এটা না, ইরেগুলার লাইফস্টাইলের ব্যাখ্যা আরও আছে। ফাস্ট ফুড,
রিচ ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এই খাবারগুলো খাওয়ার কারণে গ্যাস্ট্রিক হতেছে। গ্যাস্ট্রিক তো হওয়ার কথা না। এখন গ্যাস্ট্রিক হওয়ার কারণ সে বাইরের খাবার খায়, সে তৈলাক্ত খাবার খায়। ভাজা পোড়া তার কাছে দারুণ মজা, যে তেলের তৈরি খাবার খুব মজা। এই মজার তলে যে সাজা আছে সে জানে না। এই খাবারগুলো খাবে আর গ্যাস্ট্রিক আপনাকে ওয়েলকাম জানাবে। এই দূষিত খাবারগুলো, বিষাক্ত চিনি, দূষিত তেল, তারপরে ফসা খাবার, এই এলোমেলো লাইফস্টাইলের কারণে এই গ্যাস্ট্রিকগুলো হচ্ছে, এই কারণগুলো হচ্ছে, এই জার্ড হচ্ছে। এখন আপনি ডিমসে সার্চ করেন, জার্ডেলা যতগুলো ওষুধ বানাইছে, স্যাকলো, সার্জেল, ওমের, এই র্যাব, যা যা আছে এখানে লেখা আছে, কিন্তু আছে শুধু সংখ্যায়, কথায়, কিন্তু এগুলা একটাও গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করবে না। তো কারে বিশ্বাস করবেন? আপনি মেডিকেল সায়েন্সকে বিশ্বাস করি এগুলা করেন, আপনি প্রফেসরদেরকে বিশ্বাস করি এটা করেন, তাইলে ওদেরকে বিশ্বাস করে যদি আপনি করেন, তাহলে আপনি সারা জীবন রুগিয়ে থাকা লাগবে। কোথাও যাও, অর্থাৎ ব্যক্তিগতভাবে সচেতন না হলে আপনার বাঁচার কোনো উপায় নাই। মাজার পূজারী এবং শীত বেদাতকারী লোকেরা আপনার ইমানকে নষ্ট করে দিবে, আর অবৈজ্ঞানিক ডাক্তারগুলা আপনার স্বাস্থ্যকে নষ্ট করে দেবে। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, এদিক ওদিক কিচ্ছু নাই, জিরো। এরপর কারণের ক্ষেত্রে আরও কিছু কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব, লো ক্যালসিয়াম। লো ক্যালসিয়াম অর্থাৎ একটা মানুষ যখন গ্যাস্ট্রিক ওষুধ খায়, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে তার হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কমার কারণে তার ক্যালসিয়াম কাজ করে না। সে যতই ক্যালসিয়াম খাচ্ছে, কোরালগ্যালডি, ক্যালবোডি, এসিক্যালডি, এলজিক্যালডি, ডিএক্স, যতই ক্যালসিয়াম খাচ্ছে কাজে লাগবে না। কেন লাগবে না? বাধা কোথায়? গ্যাস্ট্রিকের ওষুধ। এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাওয়ার কারণে ক্যালসিয়াম লেভেল কমতেছে, বাড়তেছে না। মানে হাতে ক্যালসিয়ামের ওষুধ খান, কিন্তু ওষুধ কাজ করেন না, তার মানে ক্যালসিয়াম লেভেল কমে যান, আর এটাই জার্ডের কারণ। এরপরে আরেকটা কারণ হচ্ছে ভিটামিন ডি লেভেল। 4 নম্বর হচ্ছে লো ভিটামিন ডি। ভিটামিন ডি লেভেল কমে যাক। এখন সে যে কোনো ভিটামিনে খাক, ক্যালসিয়াম যোগ ভিটামিন ডি কম্বিনেশন সেটা খাক, অথবা স্বতন্ত্রভাবে ভিটামিন ডি খাক, তো যেটাই খাক, যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধ না করেন, আপনার এই ওষুধগুলো কোনো কাজ করবে না। যার কারণে দেখা গেছে দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের ওষুধ খায়, ভিটামিন ডি খায়, কাজে করে না। আমি অনেক রোগী দেখি, কী রে এত ওষুধ দিছে, তো এই বুড়ির এখনও কোমরে ব্যথা যায় না, হাঁটু ব্যথা যায় না, এটা যায় না কেন? কারণ কি? তো কারণ অনুসন্ধানে জানা গেছে বুড়ি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়ে না। পান আর গ্যাস্ট্রিকের ওষুধ না হইলে সে বাঁচবে না, লাগবে এই দুইটা, পান দিতে হইব আর গ্যাস্ট্রিকের ওষুধটা দিতেই হবে, এটা চলবে। তো অন্য ওষুধের জন্য আর কাজ করে না, অ্যাবজর্বেশন হয় না, অ্যাবজর্ব হয় না, মানে শোষিত হয় না, ইকুয়েশন ঘটে না। ভিটামিন ডি, হ্যাঁ, এটা তো ওনার পয়েন্টে একটা পয়েন্ট, কিছু পয়েন্টে আমরা সীমিত সময়ের জন্য ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ দিব। এক, যদি পেইন কিলার আপনি নেন, ব্যথানাশক ওষুধ নেন, NSAID ওষুধ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যখন নেন, তখন সীমিত সময়ের জন্য, 1-3 মাস খাওয়ার দরকার নাই। আর ব্যথার ওষুধ কি দীর্ঘদিন খাওয়া ভালো? অর্থাৎ সে ইমার্জেন্সি, মাথা ব্যথা একদম ছিঁড়ে যান, টিকতে পারেন না, তো বাধ্য হয়ে টাফনিল একটা খাইছে বা 10 দিন খাইলেও, তাহলে সাথে গ্যাস্ট্রিক ওষুধটা দেন। তা আবার ওই যে অফিসেন দিয়েন না, নষ্ট হসা ইয়া অফিসেন, এগুলা দেওয়ার দরকার। কোনটা দিবেন? বাচ্চা হলে দিবেন ফ্যামোটিডিন গ্রুপ থেকে, ফ্যামোটিন। আর যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে ডেক্সফ্লাজন থেকে ডেক্সলান বা ডেক্সিলাইন, ডেক্সিলাইন, এই দুইটা গ্রুপ মোটামুটি গ্যাস্ট্রিকের যত ওষুধ আবিষ্কৃত হচ্ছে সকল ওষুধের মধ্যে মোটামুটি সাইড এফেক্ট কম এই গ্রুপটাতে। ডেক্সলাইনসোপ্রাজল এই গ্রুপটাতে মোটামুটি সাইড এফেক্ট বলেন বা ক্ষতির ভয়াবহতা মোটামুটি কম।
তাও আবার এটা আজকে বলছি বিদে আপনি এটা 6 মাস খাইয়েন না, না, এটা শর্ট টাইম। কোন পয়েন্টে? 1, যদি পেন কিলার নেই। 2, যদি যেমন অ্যাসপিরিন, তো অ্যাসপিরিনের সাথে গ্যাস্ট্রিকের ওষুধের একটা কম্বিনেশান দিতে হবে, নাহলে অ্যাসপিরিন ভালো কাজ করে না। এরকম কন্ডিশন অ্যাপ্লাই করে কিছু ওষুধের ক্ষেত্রে ডোজ ডিউরেশন মেনটেন করে সীমিত সময়ের জন্য এটা নেওয়া যেতে পারে। তাই বলে কমার্শিয়াল ডাক্তারদের মতো 2টা করে 6 মাস 3 মাস, এটা হবে না, এটা ভুল, এটা ক্ষতির কারণ। তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আপনার জবাব তো পাইছেন। হ্যাঁ, লো ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কাজ করবে না যারা লং টাইম গ্যাস্ট্রিক ওষুধ খায়। এরপর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, যেটা অনেক ডাক্তাররাও জানে না। কিসের ডাক্তার? ডাক্তারদেরকে ডাক্তারি পড়াইতে হইব আবার নতুন করে। এরপরে এই কারণটা ওরাও জানে না, এটা হচ্ছে স্ট্রেস। 1 নাম্বার স্ট্রেস। স্ট্রেসের ANS, অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের কারণে তার গ্যাস হবে। আপনি এখানে প্রশান্ত চিত্তে বসে আছেন, হঠাৎ করে যদি ফোন দে আপনার ওয়াইফ মারা গেছে, তখন মেজাজ কেমন হবে, আর আপনি কতটা লেভেলে স্ট্রেসের মাত্রা চলে যাবে। টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, আপনার স্ট্রেস লেভেল বেড়ে যাবে, নার্ভাস সিস্টেম লন্ডভন্ড হয়ে যাবে। 2 দিন হরে আপনার এবার জ্বালাফোটা করে, মানে গ্যাস্ট্রিক। তাহলে গ্যাস্ট্রিকটা কোত্থেকে আইছে? নার্ভাস সিস্টেম থেকে চলে এসছে। তো এটা কি ডাক্তাররা কি এটার জন্য কোনো ম্যানেজমেন্ট করে? এটার জন্য ম্যানেজমেন্টও করে না, কিন্তু এটাই। এখন স্ট্রেসটা দেখেন, একটা মানুষ দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে অথবা লোভের বশবর্তী হয়ে অথবা দুনিয়ার কোনো সাওয়া পাওয়ার ক্যালকুলেশন করতে গিয়ে তার যে টেনশন থেকে হয়ে যায় হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, দুশ্চিন্তা, উদ্বেগ, বিষণ্ণতা, উৎকণ্ঠা, মন মেজাজের অসমতা, চিন্তা, তার ফ্যামিলি নিয়ে চিন্তা, পকেটে টাকা নেই, মেয়ে বড় হয়ে যায়, কেমনে বিয়ে দিব, কত চিন্তা। এই যে চিন্তাগুলা তার মাথায় বাসা বাঁধে, এই চিন্তাগুলা স্ট্রেস হরমোনকে লন্ডভন্ড করে দেয়। তার কর্টিসল হরমোন, তার মেলাটোনিন হরমোন, স্ট্রেস হরমোনগুলো এলোমেলো হয়ে যায়, তখনই স্ট্রেস হয়। স্ট্রেস থেকে এখন তার, এবার আপনারা বলতে পারেন তো এই স্ট্রেসের সাথে ফ্যাটের কী সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে আপনার নার্ভ সেল, কোটি কোটি নার্ভ সেল যেমন ব্রেনে আছে, সেম কোয়ালিটির কোটি কোটি নার্ভ সেল আপনার ইন্টেস্টাইনে আছে। এগুলাতে ইন্টেস্টাইনে, এই যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বৃহদান্তে যেমন কোটি কোটি নার্ভ সেল আছে, স্নায়ুকোষ আছে, ঠিক সেম কোয়ালিটির কোটি কোটি নার্ভ সেল, স্নায়ুকোষ আমার ব্রেনে আছে। এই জন্য আমি বলি, এইটা যদি আপনার মাথা হয়, প্রথম মাথা হয়, ফ্যাটটা আপনার সেকেন্ড মাথা। কারণ মাথার সাথে ফ্যাটের মাছ এবং পানির মতো সম্পর্ক। আপনার যদি মাথা ব্যথা করে তখন ফ্যাটে অস্বস্তি হবে, ফ্যাটে যদি অস্বস্তি হয় তখন মাথা ঘুরায়। মিলান, আপনি চোখ বন্ধ করে মিলান, দেখবেন আপনার মাথা ব্যথা শুধু মাথায় থাকে না, এটা প্রভাব পড়ে ফ্যাটেও। তখন দেখবেন যে আপনার ইনডাইজেশন, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ইনডাইজেশন, IBS, গ্যাস্ট্রিক, জার্ড, ফ্যাপটিক আলসার একটার পর একটা হবে। এই জন্য মাছ পানির মতো সম্পর্ক মাথার ফ্যাট, নার্ভাস সিস্টেম। এই জন্য স্ট্রেস থেকে গ্যাস্ট্রিকের রুগী হয়ে যায়। তো স্ট্রেস ম্যানেজমেন্ট তো করতে হবে, ওষুধে তো স্ট্রেস হবে। স্ট্রেসের জন্য আমি হয়তো কিছুদিন ওষুধ দিলাম, রেনজিট, ফ্রেনজিট, এনফ্রি, রিলাইফ, লিম্বিক্স, ফিলাইস, এগুলো দিলাম হয়তো শর্ট টাইম। এখন এগুলো শর্ট টাইম খেলে হয়তো জোর করি স্ট্রেস হরমোন কমাই, ঘুম ফাড়াই দিলাম, কিন্তু এটা তো পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন হচ্ছে তার ভিটামিন ডি লেভেল বাড়তি ব্যালেন্স রাখতে হবে, ঘুমের সাইকেল ঠিক করতে হবে, পুষ্টিকর খাবার খাইতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন। লাইফ নিয়ে 1 সেকেন্ডও দুশ্চিন্তা করার দরকার নাই। আমি জীবিত আছি, এটাই অনেক কিছু। এখন আমি যদি চিন্তা করি আমার মেয়েরা বড় হয়ে যান, আমার পকেট কালি, কেমনে বিয়ে দেবো, ইসে আমার তো বিল্ডিং নেই, একটা বিল্ডিং কখন করবো, ইসে আমার তো কোনো সাইকেল আছে, গাড়ি নেই, এই যে বাড়তি ফাইজলামি চিন্তাগুলো যে মানুষ করে, এই করার কারণে তার 50% রোগ অলরেডি ঢুকে যায়। তো
তো ডাক্তারে কি করব তাকে? এই জন্য ডাক্তারে রুগীরে আরও রুগী বানায়, তার কাছে রাখে, মুক্ত করতে তো পারে না। মুক্ত কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখেন। আমি এখন চ্যালেঞ্জ করব, আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনার এই ফেনীতে যত মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, কার্ডিওলজিস্ট আছে, এরা আজ পর্যন্ত একজনকেও গ্যাস্ট্রিক থেকে মুক্ত দিতে পারছে? এক বাক্যে না। একজনকেও ডায়াবেটিস থেকে মুক্ত দিতে পারছে না। উল্টা আরও ওষুধের ডোজ বাড়ে, সংখ্যা বাড়ে, কিন্তু মূল রোগ তো আছেই, মূল রোগের সাথে আরও কিছু রোগ যোগ হচ্ছে। ওর টাইম চলে যাবে ওরে। ওকে, এরপর তাহলে স্ট্রেস তো বুঝছেন, স্ট্রেসের ব্যাখ্যা টানে দেখিয়েন। স্ট্রেসের উপরে স্বতন্ত্র ক্লাস আছে, একটা স্ট্রেসের উপর আমি প্রায় 40 মিনিট কথা বলছি, ওইটা দেখবেন। সব অনলাইনে মরার আগে মানুষদের জন্য দিয়ে দেব। এরপরে এবার আসেন কিছু খাবার, কিছু খাবারের কারণেও আপনার হবে, জার্ড হবে। অর্থাৎ ওই খাবারগুলো যখন গ্রহণ করেন তখন গ্যাস্ট্রিকের সমস্যা আপনার যায় না। ওই খাবারগুলোর একটা খাবার হচ্ছে গ্লুটেন। গ্লুটেন, গ্লুটেন ইউটিউবে সার্চ করে নেবেন। গ্লুটেন, গ্লুটেন ইউটিউবে গুগল থেকে সার্চ করে। গ্লুটেন হচ্ছে যে গম আছে না, গম, গমের ভিতরে উপাদানটা থাকে। তো ধরে নিতে পারেন গমে আছে, আটায় আছে, এই জাতীয় খাবারগুলোতে কার্বোহাইড্রেট, এই জাতীয় খাবারগুলোতে চাইলেও থাকতে পারে, গ্লুটেন আছে। এই গ্লুটেনটা যখন আপনার ফেটে যায় তখন আপনার গ্যাস ফর্ম হবে, গ্যাস্ট্রিক হবে। তো আপনার স্যাক্লোই কী করব? আপনি মূল জায়গাতে আঘাত না করে শুধু স্যাক্লো খেলে তো হবে না, গ্লুটেন বাদ দেন, গ্লুটেন বাদ দিতে হবে। এরপরে সুগার, সুগার বাদ দিতে হবে। সুগার আপনাকে, সুগার মানে 3 ধরনের খাবার হচ্ছে হোয়াইট পয়জন, সাদা বিষ। হোয়াইট সুগার, হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট না, সল্টও ক্ষতি কিন্তু বিষ বলা যাচ্ছে না, রাইস অর্থাৎ সাদা ভাত, সাদা ভাত, হোয়াইট রাইস, হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট সুগার, এই 3টাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বর্তমান পুষ্টিবিজ্ঞানীরা বলছেন 3টা সাদা বিষ। অথচ এই বিষগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি। সাদা ভাত, সাদা ময়দা বা আটা, আরেকটা হলো সাদা চিনি। এই 3টা হচ্ছে সাদা বিষ, হোয়াইট পয়জন, নীরব পয়জন। আর এই 3টাকে যদি হোয়াইট পয়জন হয়, আর সয়াবিন তেল হলো লিকুইড পয়জন, তরল বিষ, লিকুইড পয়জন। তো সয়াবিনও পয়জন, বিষ। তাহলে সুগার বাদ দিতে হবে। সুগারের পরিবর্তে আপনি লাল চিনি খাইতে পারেন বা মিঠাই গুড় খেতে পারেন, অথবা চিনি বাদ দিন, চিনির কাম দিয়ে। এরপর মিঠাই খান, হ্যাঁ। এরপরে ওমেগা-6, ওমেগা-6 এটাও আপনার গ্যাস্ট্রিকের জন্য দায়ী। আপনি সার্চ করে দেখবেন ওমেগা-6 কোন কোন খাবারে আছে, সার্চ করে দেখে নেবেন। এরপরে হচ্ছে অ্যালকোহল, অল কাইন্ডস অফ অ্যালকোহল, অ্যালকোহল। এখন আমি বুঝি না বাংলাদেশের মানুষ যে কোনো অনুষ্ঠানে খাবারের পরে কোকাকোলা, পেপসি, পিৎজা একটা ড্রিঙ্কস রাখে। অনেক ডাক্তারদের অনুষ্ঠানে দেখছি হেরাও রাখে, অনেক বড় বড় আলেমদের অনুষ্ঠানে তারাও রাখে। এমনকি কিছুদিন আগে আমার ঘরে একটা অনুষ্ঠান হচ্ছে, ওদেরকেও বুঝতে পারে নাই, হেরালে চলে আসছে 6-7টা পিৎজা লো চলে আসছে। কয়টা সামাজিক কালচার, সামাজিক সোশ্যাল কাস্টমস সবাই করে, আমরাও করি। এখন দেখেন এই কোল্ড ড্রিঙ্কসের ভিতরে আছে কি? অ্যালকোহল আছে না? অ্যালকোহল মদের মধ্যে, বিয়ারের মধ্যে তো আছেই, এই ড্রিঙ্কসের মধ্যেও আছে কোল্ড ড্রিঙ্কস। এখন আমারও বুঝায়, কয় গরু টরু খাওয়ার পরে এটা খাইলে নাকি হজম হয়। হজম হয়? কে কইছে আপনারা হজম হয় না? হজম হয় না। হজম কে আর 12টা বাজাই দেয়? কিসের হজম হবে? এটা তো ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ক্ষতিকর। তো কেমনে হজম হয়? ওই যে ধূমপায়ীদের মতো। ধূমপায়ীরে যখন আমি কইলাম ভাই সিগারেট খাইয়েন না, এটা খাইলে আপনার ভিতরে ফুসফুসটা ক্ষতি, আমার টেনশন কমে সিগারেট খাইলে। সিগারেট যখন খাই আমার টেনশনটা কমে। সিগারেট ছাড়া আমি কাজ করতে পারতাম না। ওই যে একজন লেবার নিলাম আমার বাড়িতে কাজ করার জন্য,
আমার সারাদিনের জন্য 2 প্যাকেট সিগারেট আনি দেবে। কেন আগে সিগারেট? সিগারেট না দিলে কাম ভালো হইতো না, ডাইরেক্ট বলে দিয়ে সিগারেট হাতে থাকতে হইব আমার, আমি সিগারেট খামু আর কাম করবো, দেখবেন খুব সুন্দর কাজ হবে। তো পাগলের কে বুঝাইব? পাগলের ফ্যাক্টরি বাংলাদেশ, কে বুঝাইব এগুলো? তো এই জন্য আর কিছু করার নেই। দেখেন না কি যুক্তি, সিগারেট খেলে নাকি টেনশন কম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলে নাকি হজম ভালো হয়। খানা গরুগ্রস্ত যে খাইছে এখন হজম হইব কোল্ড ড্রিঙ্কস খেলে। কোনো সায়েন্স নাই, কোনো সায়েন্সে নাই এগুলা, এই ধরনের কথাগুলো। এরপর এবার আসেন ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে ইনভেস্টিগেশান, আমি এই গ্যাস্ট্রিকের ইনভেস্টিগেশনে অনেকগুলো দিয়ে সময় তো কম, খুবই কম। ইনভেস্টিগেশন তারপর এই পরীক্ষাগুলো লাগবে। এরপরে ব্লাড কর্টিসল, এরপরে ইউজিয়া ফুল অ্যাবডোমেন। এই পরীক্ষাগুলো আমরা করে আমাদের গ্যাস্ট্রিকের রুট কজ কি আমরা মোটামুটি ধারণা নিতে পারবো। সিবিসি করে আমরা দেখব যে এখানে রক্ত কেমন আছে, রক্তে ইনফেকশন আছে কিনা, রক্তকণিকা ঠিকঠাক মতো আছে কিনা। এক্সরে করে ফুসফুসটা দেখব, ফুসফুসের ভিতরে যে হার্টটা আছে সেটাও কিছু দেখব। এন্ডোস্কোপি করে তার ফ্যাটের ভিতরের ফ্যাটে যে ফ্যাটের এগুলো ঠিক আছে কিনা। এই যে স্টোমাকের ভিতরে এই যে ইসোফেগাসটা কেমন, তারপরে ডিউডেনামটা কেমন আছে, ইলিয়ামটা কেমন আছে, আমরা এটা দেখব। ইলিয়নটা, ডিউডেনাম, ইলিয়াম এগুলো আমরা দেখব কি করে, এন্ডোস্কোপি করে। এরপরে কোলোনোস্কোপি করে দেখতে হবে তার কোনো পায়খানার রাস্তায় কোনো সমস্যা আছে কিনা, বা অ্যানাল ফিশার, ফাইলস বা আইবিএস এর রিলেটেড কোনো কিছু আছে কিনা এটা দেখতে হবে। এরপর হাই ফাইলোরি ব্যাকটেরিয়া, এই যে মাঝখানে আমি আবার বলে দিই, এই যে এখানে আমাদের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীর ভিতরে যদি এই ব্যাকটেরিয়াটা, ফাইলোরি একটা ব্যাকটেরিয়া আছে, ভয়ঙ্কর ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যদি সেখানে বেড়ে ওঠে, ওই মানুষের ব্যথা এত অসহনীয় হবে সে টিকতে পারবে না। এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়ার প্রভাবে অনেকে মারাও যায়। এখন এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়াটা কীভাবে জন্মগ্রহণ করে? 1 নম্বর কারণ হচ্ছে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে। দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, গ্যাস্ট্রিক লেভেল কমানোর কারণে ভয়ঙ্কর ব্যাকটেরিয়াগুলো থেকে টপ টেরর ব্যাকটেরিয়া, ফাইলোরি ব্যাকটেরিয়া উৎপাদন হয়। আর এটা হইলে তখন অবস্থা ভয়াবহ। তাহলে এই টেস্টটা যদি করেন হাইপার, এটা ব্লাড থেকে হবে, ফাইলোরি ব্যাকটেরিয়াটা আছে কিনা এটা দেখতে হবে। এই জন্য কারো ফ্যাটে ব্যথা হইলে আলট্রা করার সাথে সাথে এই টেস্টটাও করে দেখবেন যে ফাইলোরি ব্যাকটেরিয়াটা আছে কিনা তার স্টোমাকে। এরপর ব্লাড কর্টিসল হলো স্ট্রেস হরমোন। সে যে বিভিন্ন টেনশানে, দুশ্চিন্তা থেকে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, তার কর্টিসল লেভেল কত এটা দেখতে হবে। কর্টিসল লেভেল যদি কমে যায় তাহলে ওটার জন্য স্টেরয়েড দিবেন, ডেপ্লাকট এই জাতীয় স্টেরয়েড। স্টেরয়েড কী হবে, এটার পাশাপাশি তার ঘুমের ম্যানেজমেন্ট, মানে ভিটামিন ডি লেভেল এগুলো বাড়াইতে হবে। এরপরে ইউএসজি ফুল অ্যাবডোমেন, পুরা পেটের আলটা করি, তার ডাইজেস্টিভ সিস্টেমটা দেখতে হবে। তার ভিতরের কিডনি, লিভার, গল ব্লাডার, ইউরিনারি ব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন এগুলা ঠিকঠাক মতো আছে কিনা।